আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসের স্কুল শাখা দশম শ্রেণীর সাধারণ গণিত আলোচনায় তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটি ইনফরমেশন জানাচ্ছি। তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। তোমরা সকলে তোমাদের স্ব ক্লাস টিচারের কাছ থেকে তোমরা ফলাফল জানতে পারবে। যাক, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের পঞ্চম অধ্যায়ের উপর আলোচনা করব। পঞ্চম অধ্যায় তোমরা বই খাতা নিয়ে আশা করি তোমরা প্রস্তুত আছো। তোমাদের মোটামুটি সকল বইয়ের সকল অধ্যায়গুলো করা হয়েছে। পঞ্চম অধ্যায়টা আমার মনে হয় তোমাদের জন্য একটু বাকি আছে কিছুটা। তবু আমি পঞ্চম অধ্যায় শুরু থেকে আমি একটু আলোচনা করছি। পঞ্চম অধ্যায় হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণে তোমাদের এখানে যে কথাটা আসে, চলক কাকে বলে, তোমরা ক্লাস 6 থেকে চলক কাকে বলে তোমরা যে সমীকরণ ব্যবহার করতে আমরা যে এক্স ওয়াই অজ্ঞাত রাশিগুলো ব্যবহার করি সেগুলো চলক। সেই অজ্ঞাত রাশিকে আমরা চলক বলি। তারপরে 2 নম্বর আমাদের এখানে শিখতে হবে একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে হবে, সেটা হলো এই সমীকরণ ও অবেদ। তোমরা এই সমীকরণ এবং অবেদ সম্বন্ধে তোমরা অবশ্যই জানো। তো আমি সংক্ষেপে এই অধ্যায় শুরুতে আমি সমীকরণ এবং অবেদ নিয়ে আলোচনা করছি। একটু সমীকরণটা থাকবে, আমরা সমীকরণ এবং অবেদের মূল যে পার্থক্যটা আমরা বিবেচনা করি সেটা হলো সমীকরণের যে মূল থাকবে সেই মূলের একটা নির্দিষ্ট মূল থাকবে, কিন্তু অবেদের কোনো নির্দিষ্ট মূল থাকবে না। সমীকরণের চলকের নির্দিষ্ট মান দিয়ে সমীকরণটি সিদ্ধ করা যাবে, কিন্তু অবেদের ক্ষেত্রে চলকের সকল মান দিয়ে অবেদটা সত্য হবে। তাহলে সমীকরণের ক্ষেত্রে নির্দিষ্ট মূলের নির্দিষ্ট মান থাকবে, আর অবেদের ক্ষেত্রে মূলের নির্দিষ্ট কোনো মান থাকবে না। যে কোনো মান দিয়ে অবেদকে সত্যতা প্রমাণ করা যায়। তাহলে আমরা সমীকরণ এবং অবেদের মধ্যে মূল পার্থক্য কি পাই? যে সমীকরণের নির্দিষ্ট মান দিয়ে সমীকরণটি সমাধান করা হয়, কিন্তু অবেদটা যে কোনো মান দিয়েই অবেদটাকে সত্যতা প্রমাণ করা যায়। তোমরা তোমাদের বইয়ের 95 পেজে সমীকরণ এবং অবেদের পার্থক্য নিয়ে একটা সারণী দেওয়া আছে, তোমরা বইতে দেখতে পাবে। এই সারণীটা তোমরা সবসময় এটা পড়বে, কারণ যদি কখনো পরীক্ষা আসে এই সারণীটা তোমরা ফলো করবে। দুইটা পার্থক্য দিলেই 2 নাম্বারের জন্য আছে, সমীকরণ ও অবেদের মধ্যে পার্থক্য, এটা করলেই হয়ে যাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা এই অধ্যায়টা আমাদের জন্য পুরান, এবং তোমরা ক্লাস 8 এই অধ্যায়টার কিছু অংশ তোমরা পাইছো। আমরা এখন সমীকরণ সমাধানের প্রথম অংশে 95 পেজে একটা কাজ দেওয়া আছে, সেই কাজটা আমরা যাব। সেই কাজে যাব, কাজ পৃষ্ঠা 95। পৃষ্ঠা 95 পেজে একটা কাজ দেওয়া আছে। সেই কাজে যে দেওয়া আছে, কি দেওয়া আছে √5 + 1 into x + 4 সমান 4√5। এখানে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমাদের x এর মান বের করতে, চলকের মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, এখানে যে আলাদা যে 4টা আছে এটা আমরা ডান পক্ষে নিয়ে যাব। √5 + 1 into x সমান, এখানে 4টা আছে প্লাস, তোমরা জানো বাম পক্ষে যদি +4 থাকে এটা যে ডান পক্ষে যায় এটা হলো -4 হয়ে যাবে, -4। তাহলে আমরা কি করলাম, এখানে প্লাস ছিল, এই পাশে এটা মাইনাস হয়ে গেল, বা √5 + 1 into x সমান
এটা যদি আমরা এখানে যদি 4 কমন নিই তাহলে আমরা কি পাই √5 এখানে 4 থেকে 4 কমন করে থাকে 1 তাহলে 4 কমন নিলে √5 -1 দেখো এখানে এটা গুণ আকারে আছে √5 +1 এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে বা x সমান √5 +1 আর এখানে 4 × √5 -1 তাহলে দেখো এই অংশ আমরা যেহেতু x এর মান বের করতে হবে তাহলে আমরা এটা আকার দয়া করব না এটাকে আমরা একটু দয়া করে 4 √5 -1 আর নিচে √5 +1 এই ক্ষেত্রে যখন প্লাস থাকলে আমরা মাইনাস রাশি দ্বারা গুণ করব নিচে অর্থাৎ হরে যদি প্লাস থাকে আমরা মাইনাস রাশি দ্বারা গুণ করব আর যদি মাইনাস রাশি দ্বারা প্লাস রাশি এখানে √5 +1 আছে আমরা গুণ করব √5 -1 দ্বারা উপরে এবং নিচে গুণ করব √5 -1 দ্বারা উপরেও গুণ করব নিচেও গুণ করব 5 -1 দ্বারা গুণ তাহলে এটা গুণ করলে আমরা উপরে তো মুছি বা x সমান থাকবে এখানে √1 এখানে √5 -1 তাহলে কত হয় √5 -1 হোল স্কয়ার তারপর এখানে √5 +1 √5 -1 √5 কে যদি আমি a বিবেচনা করি 1 কে যদি b বিবেচনা করি তাহলে হবে √5 মানে a plus b into a minus b সূত্র হলো a স্কয়ার minus b স্কয়ার a স্কয়ার a plus b into minus b হলো a স্কয়ার minus b স্কয়ার বা x সমান এখানে যদি আমি সূত্র করি a minus b হোল স্কয়ার সূত্র a স্কয়ার minus 2ab plus b স্কয়ার আর এখানে নিচে আছে √5 স্কয়ার মানে কত 5 আর 1 স্কয়ার মানে কত 1 তাহলে কি থাকে আর x সমান এখানে 4 আকা 4 থাকলো এখানে যদি √5 স্কয়ার মানে 5 তারপর -2√5 আর এখানে √1 স্কয়ার মানে কত 1 আর নিচে আছে কত 5 থেকে 1 গেলে থাকে 4 এই 4 এ 4 কাটা আর থাকে এখানে 5 আর 1 এ 6 তাহলে সুতরাং x সমান 6 - 2√5 6 - 2√5 তাহলে আমাদের এই অঙ্কটা এই কাজের অঙ্কটা অথচ এটা পঞ্চম অধ্যায়ের অঙ্ক এই অঙ্কটা তোমাদের বীজগণিত রাশির কতে এই অঙ্কটা স্থাপন করা হয় তোমরা সৃজনশীল প্রশ্ন যখন সার্চ করবে দেখবে এরকম রাশিগুলো সৃজনশীল প্রশ্নে x সমান এটা 6 - 2√5 দেওয়া আছে এভাবে এগুলো করতে পারো অর্থাৎ এখান থেকে আমরা ওখানেও প্রশ্নগুলো অ্যাড করা হয় এজন্য এই কাজের অঙ্কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা সামনের অঙ্কে যাব আমরা এখন অনুশীলনে চলে যাব এখানে তোমাদের শিক্ষার্থীরা এখানে তোমাদের কিছু কথার অঙ্ক আছে সেই কথার অঙ্কগুলো এই আমরা আগে একটু দেখব উদাহরণে যে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এই অঙ্কটা এই অধ্যায় প্রশ্ন টাচ করলে এই প্রশ্নটা টাচ করা হয় আমরা এই অঙ্কটা একটু দেখব উদাহরণ 6 উদাহরণ 6 বলছে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে ছাত্র বসালে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে পারে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত তাহলে আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে অজানা রাশিকে আমরা যে জিনিসটা আমাদের চাওয়া হয়েছে সে তাকে আমি অজানা রাশি হিসেবে বিবেচনা করব
দেখো তোমাদের প্রশ্নে দেওয়া আছে এখানে ছাত্র সংখ্যা কত, অর্থাৎ ছাত্র সংখ্যাকে চাওয়া হয়েছে, এই জন্য আমরা ছাত্র সংখ্যাকে অজানা রাশি ধরব। মনে করি ছাত্র সংখ্যা x জন। আমাদের ছাত্র সংখ্যা আমরা পাইলাম x জন, তাহলে প্রতি বেঞ্চে 4 জন করে বসছে, বসার পর 3টি বেঞ্চ খালি আছে, তাহলে বেঞ্চ সংখ্যা কত হবে? সুতরাং বেঞ্চ সংখ্যা হবে কি, প্রতি বেঞ্চে 4 জন করে বসছে, তাহলে প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, 3টি বেঞ্চ খালি, তাহলে x জনের জন্য কত বেঞ্চ লাগছে? x/4 এতটি বেঞ্চ লাগছে। ছাত্র সংখ্যা হলো x জন, প্রতি বেঞ্চে বসছে 4 জন, তাহলে x/4 হলো বেঞ্চ সংখ্যা, অর্থাৎ এইগুলো হলো ছাত্র বসে গেছে। আর বেঞ্চ কয়টা খালি আছে? প্লাস 3টি। আমি আবার বলছি, ছাত্র সংখ্যা হলো x জন, 4 জন করে বসে বয়স পূর্ণ হয়ে গেছে, তাহলে ছাত্র সংখ্যা কে 4 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে বেঞ্চ সংখ্যা, অর্থাৎ এই বেঞ্চগুলোর মধ্যে কে বসছে? ছাত্ররা বসছে, কিন্তু বসার পর 3টে বেঞ্চ খালি আছে, তাহলে আমরা বেঞ্চ সংখ্যা হবে x/4 প্লাস 3t। বুঝতে পারছো? এখন এটা হলো প্রথম শর্ত হিসেবে আমরা বেঞ্চ সংখ্যা বের করছি। এখন আবার বলছে যদি প্রতি বেঞ্চে যদি 3 জন বসে, তাহলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। এই বেঞ্চ হলো এগুলো, তার মধ্যে বসবে 3 জন। প্রশ্ন মতে এটা হলো বেঞ্চ সংখ্যা x/4 প্লাস 3, ছাত্র বসছে প্রতি বেঞ্চে বসছে 3 জন করে, তাহলে এটা হলো বেঞ্চ সংখ্যা আর বসছে 3 জন করে, অর্থাৎ বেঞ্চ সংখ্যা যদি 15 জন হয়, 3 জন করে বসলে ছাত্র সংখ্যা কত হবে? 45 জন। তাহলে কিভাবে বের করলাম? গুণ করে বের করলাম। বেঞ্চ সংখ্যাকে বেঞ্চের কতজন বসছে সেই হিসাব দিয়ে আমরা গুণ করলাম। তুমি এখানে তালি করো, এটা হলো বেঞ্চ সংখ্যা, এটা হলো বেঞ্চ, আর এটা হলো স্টুডেন্ট। তাহলে বেঞ্চ সংখ্যাকে স্টুডেন্ট সংখ্যা দ্বারা ভাগ গুণ করলে পাওয়া যাবে মোট স্টুডেন্ট সংখ্যা। তাহলে এটা হলো বেঞ্চ সংখ্যা, এটা হলো প্রতি বেঞ্চে বসছে 3 জন করে, তাহলে মোট পাইলাম স্টুডেন্ট সংখ্যা বেঞ্চে দ্বারা বসছে। আর কারা 10 জন দাঁড়িয়ে আছে? ইনটু 6 যোগ 6, এটা হলো বেঞ্চ সংখ্যা, বসছে 3 জন করে, তাহলে বেঞ্চ সংখ্যা ইনটু 3, এটা যারা বসছে সেই সংখ্যাটা, আর দাঁড়িয়ে আছে কয়জন? 6 জন। এই দাঁড়িয়ে মোটকে নিয়ে হবে কি আমাদের মোট ছাত্র সংখ্যা x জন। তাহলে আমরা এখান থেকে x এর মান যদি বের করতে চাই, আমরা সমাধান করি। 3 এর সাথে এরকম করলে 3x/4 প্লাস 9 প্লাস 6 সমান x। আমরা x টা এই পাশে নিয়ে আসবো, x টা এই পাশে নিয়ে আসবো, 3x/4 এটা মাইনাস x সমান সমান -9 -6। এটা যদি আমরা লসাগু করি, 4 3x - 4x সমান -15, বা -x/4 সমান -15, বা x সমান -15 -4, তাহলে সুতরাং x সমান 4×15 60, x সমান 60 জন। তাহলে x টা কে ছিল? ছাত্র সংখ্যা ছিল, সুতরাং ছাত্র সংখ্যা 60 জন। ছাত্র সংখ্যা 60 জন। অঙ্কটা যেহেতু একটু জটিল, আমি আবার দেখাচ্ছি, আবার বলছি, শিক্ষার্থীরা আবার দেখো। আমরা মনে করলাম ছাত্র সংখ্যা x জন, তাহলে ছাত্র সংখ্যা যদি x জন হয়, ছাত্র প্রতি বেঞ্চে 4 জন করে বসছে, তাহলে x জন বসবে কত বেঞ্চে? x/4 বেঞ্চে বসবে। x/4 বেঞ্চে বসার পরে প্রশ্নে বলছে 3টি বেঞ্চ খালি আছে, তাহলে বেঞ্চ সংখ্যা হবে x/4 প্লাস 3t। এটা হলো বেঞ্চ সংখ্যা। এখন
দ্বিতীয় শর্তে বলছে কি যদি প্রতি বেঞ্চে 3 জন বসে, বেঞ্চ সংখ্যা আছে এতটি, এতটি 3 জন করে বসে, একটিতে থাকলে 3 জন হবে, দুটি ধরলে 6 জন হবে, তিনটি থাকলে 9 জন হবে। তাহলে এতটি থাকলে এত গুণ 3 এতটি ছাত্র, আর কতজন ছাত্র দাঁড়িয়ে আছে 6 জন, তাহলে বেঞ্চ সংখ্যা গুণ 3 প্লাস 6 সমান হবে মোট ছাত্র সংখ্যা, সমান হবে মোট ছাত্র সংখ্যা। তাহলে এটা আবার আমরা ছাত্র সংখ্যা সমান এত। এখন আমরা এখান থেকে শুধুমাত্র আর কোনো কাজ করে যাই, এটা সমাধান করে আমরা এক্স এর মান বের করব। এক্স যেখানে এক্স ছিল কে ছাত্র সংখ্যা, সুতরাং ছাত্র সংখ্যা 60 জন। তারপরে তোমাদের এই কাজ 99 পেজে একটা অঙ্ক আছে, কাজ পৃষ্ঠা 99, পৃষ্ঠা 99 গতে একটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমরা পূর্বে তোমরা আশা করি করেছ। 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রা, মোট মুদ্রা আছে 120টি। মোট মুদ্রা কয়টি? 120টি। তার মধ্যে 1 টাকার মুদ্রা কয়টি, 2 টাকার মুদ্রা কয়টি আমাদের বলে নাই, বলছে মোট আছে 180 টাকা। মুদ্রা হলো 120টি আর টাকার পরিমাণ হলো 180 টাকা। তাহলে আমরা মনে করি 1 টাকার মুদ্রা XT, 1 টাকার মুদ্রা XT। তাহলে 1 টাকার মুদ্রা যদি XT হয়, তাহলে 2 টাকার মুদ্রা কয়টি হবে? সুতরাং 2 টাকার মুদ্রা মোট আছে 120টি, তার মধ্যে 1 টাকা আছে XT, আর তাহলে 2 টাকা হবে 120 বিয়োগ XT। এখন তোমরা আমি একটা লাইন লিখছি, তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা একটু দেখো তো। প্রশ্ন মতে আমি লিখবো, প্রশ্ন মতে x into 1 plus 120 minus x into 2 সমান 180 টাকা। এটা আমি প্রশ্ন মতে লিখলাম। কিভাবে লিখলাম তোমরা একটু বুঝতে পারো কিনা দেখো, বুঝো নাই? দেখো 1 টাকার মুদ্রা আছে XT, তাহলে 1 টাকার মুদ্রা XT মানে কি? 1 টাকা ইনটু x, এত টাকা। অর্থাৎ দুটি মুদ্রা যদি 1 টাকার মুদ্রা, তাহলে কত টাকা হয়? 2 টাকা। 2 into 1। তিনটি যদি হয় 3 into 1, চারটি হলো 4 into 1, x2 হলে x into 1 টাকা। 2 টাকার 1 টাকার মুদ্রা দুটি থাকলে হবে 2 টাকা, চারটি থাকলে হবে 4 টাকা, 10টি থাকলে হবে 10 টাকা। তো xটি থাকলে হবে x into 1 অর্থাৎ x টাকা। ঠিক একইভাবে 2 টাকার মুদ্রা আছে কয়টি? 120 মাইনাস XT, তাকে 2 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে 2 টাকার মূল্যের মুদ্রার মূল্য। তাহলে এখানে 12 120 মাইনাস x ইনটু 2 টাকা, এখানে 1 টাকার মুদ্রার মূল্য, এটা হলো 2 টাকার মুদ্রার মূল্য, দুইটা মিলে মোট মূল্য হলো কত? 180 প্রশ্নে যেটা দেওয়া আছে। এখন আমরা এখান থেকে x এর মান বের করব। x প্লাস 2 এর সাথে 120 গুণ করলে হবে 240 মাইনাস 2x সমান 180। বা এখানে x, এখানে 2x থাকে আর মাইনাস x সমান এটা আছে, এখানে আছে 180 আর এখানে 240 প্লাস এই পাশে গেলে হবে মাইনাস 240, বা মাইনাস x সমান মাইনাস 60, সুতরাং x সমান 60। তাহলে x টা কে ছিল? x টা ছিল কে? x টা ছিল 1 টাকার মুদ্রা, সুতরাং 1 টাকার মূল্য, সুতরাং 1 টাকার মুদ্রা কয়টি? 60টি। তাহলে সুতরাং 2 টাকার মুদ্রা কয়টি হবে? 120 বিয়োগ 60 সমান সমান 60টি। তাহলে 1 টাকার মুদ্রাও 60টি, 2 টাকার মুদ্রাও 60টি উত্তর। এখন আমরা একটু যাচাই করব আমাদের উত্তরটা ঠিক আছে কিনা। একটু তোমরা খেয়াল করলে তোমরা নিজের উত্তর নিজেই খুঁজে পাবে। নিজের উত্তর নিজে যদি বের করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় উত্তর করার পরে তোমাদের কনফিউশন আর থাকবে না। যেমন দেখো
1 টাকার মুদ্রা 60টি মানে কত? 60 টাকা। 2 টাকার মুদ্রা 60টি মানে কত? 120 টাকা। তাহলে মোট কত হলো? 180 টাকা। আমাদের প্রশ্ন দেওয়া আছে মোট 180 টাকা। ক্লিয়ার? এবার আমরা আমাদের অনুশীলনীতে চলে যাব। এখন আমরা অনুশীলনীতে চলে যাব। আমরা অনুশীলনে 1 নাম্বার দিয়ে শুরু করি। এখানে বলছে কি সমাধান করার জন্য এখানে দেওয়া আছে ay বাই b মাইনাস by বাই a সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমাদের দেওয়া আছে, বলছে সমাধান করার জন্য। এখন কথা হচ্ছে সমাধান মানে কি, সমাধান কি করতে হয় আমাদের? সমাধান আমাদের চলকের মান বের করতে হয়। তো এখানে তো x নাই, তাহলে কি এখানে y কে হলো আমাদের চলক। তাহলে আমাদের x y z এগুলো হলো কি আমাদের চলকের সমাধান করতে হয়। তাহলে আমরা একটু সমাধান করি। এটা যদি লসাগু করি ab b কে যদি ভাগ করে থাকে a এর সাথে গুণ করলে হবে a স্কয়ার y মাইনাস একইভাবে যদি a দ্বারা যদি এটা ab কে ভাগ করে পাওয়া যাবে b এর সাথে by গুণ করলে হবে b স্কয়ার y সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটা পেলাম, বা ab এখানে যদি আমরা y যদি কমন নিই তাহলে এখানে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই পাশে যা আছে তাই আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমাদের যে মানটা বের করতে হবে, কার মান বের করতে হবে? আমাদের চলক y এর মান বের করতে হবে। তাহলে y টা আমরা এই পাশে রেখে দিই, বাকি সবগুলো ওই পাশে নিয়ে যাই। y সমান এটা উপরে রাখি, ab ছিল নিচে যাবে উপরে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ছিল উপরে যাবে নিচে। এখন আমরা উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে a স্কয়ার স্কয়ার কাটা, তাহলে থাকে কি? সুতরাং y সমান ab। এটা হলো নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। পাঁচ নম্বর অঙ্কটা, এটা আমাদের দেওয়া আছে। এখন এটা থেকে আমাদের কার মান বের করতে হবে? চলক এখানে কে x এর মান বের করতে হবে আমাদের। এখানে কার মান বের করতে হবে? চলক x এর মান বের করতে হবে। তাহলে আমরা একটু আগাই, বা a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b। এটাকে যদি আমরা এই লবটাকে যদি দুই ভাগে ভাগ করি, দুই অংশে ভাগ করি, x মাইনাস a মাইনাস b প্লাস এখানে b x মাইনাস a মাইনাস b। ঠিক আছে? এখন আমরা এটাকে এই পরের লবে যে a আছে এটাকে এই পাশে নিয়ে আসবো, আর এখানে এই পাশে b আছে এটা এই পাশে নিয়ে যাব। a বাই x মাইনাস a এটা এই পাশে নিয়ে আসবো, এটা ছিল প্লাস, এই পাশে আসলে হবে মাইনাস a x মাইনাস a মাইনাস b। এখন আমরা এটা এই পাশে নিয়ে আসবো, এটা আছে বাম পক্ষে, এটা ডান পক্ষে যাওয়ার ফলে এটা মাইনাস হয়ে যাবে, এই জন্য প্লাসটা আমরা আগে লিখবো, b বাই x মাইনাস a মাইনাস b মাইনাস b বাই x মাইনাস b।
এখন আমরা দুই পক্ষে আমরা কি করব, সরল করব। এই পক্ষ সরল করব, এই পাশে আমরা সরল করব। সরল করার ক্ষেত্রে তোমরা লসাগু কত দেখতে হবে। এই পাশে এই দুই পাশে দুইটি ভগ্নাংশের লসাগু কত, x মাইনাস a মাইনাস b, এটা হলো লসাগু। মাইনাস a ইন্টু x মাইনাস a মাইনাস b, এটা লসাগু। তাহলে তোমরা জানো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, লব দ্বারা গুণ করতে হয়। তাহলে হর দ্বারা ভাগ করলে x মাইনাস a দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে x মাইনাস a কাটা যায়, থাকে এটা দ্বারা যদি গুণ করি a ইন্টু x মাইনাস a মাইনাস b। একইভাবে এখানে মাইনাস, এখানে a আছে, x মাইনাস a। এই পাশেও ঠিক সেম কাজ আমরা করব, x মাইনাস a মাইনাস b আর হলো x মাইনাস b। এখানেও সেম কাজ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, x মাইনাস b মাইনাস b x মাইনাস a মাইনাস b। তাহলে আমাদের কি কাজ রইল, বা এখানে যদি গুণ করি ax মাইনাস a স্কয়ার, এই যে a দ্বারা যদি গুণ করি মাইনাস ab, এখানেও ax থাকে, ax প্লাস a স্কয়ার, আর নিচে যা আছে x মাইনাস a আর x মাইনাস a মাইনাস b। এই পাশে যদি আমরা গুণ করি নিচেরটা ঠিক থাকবে a মাইনাস b আর x মাইনাস b। এখানেও যদি গুণ করি bx মাইনাস b স্কয়ার মাইনাস bx প্লাস ab আর প্লাস b স্কয়ার।